ভিডিওর শুরুতেই কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান যে আপনারা এই ভিডিওটি পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন এবং এই মুহূর্তে ঠিক কী করছেন। এই ধরনের বুক ছুঁয়ে যাওয়া মানবিক গল্পের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তবে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন। যদি কোনো এক সকালে আপনার জীবনের শেষ সম্বলটুকু আপনার হাতের মুঠোয় থাকে, একটা পুরনো জীর্ণ ফাইল যার ভেতরে কাগজের চেয়েও বেশি জমা হয়ে আছে এক বুক আশা, আর সেই চেনা পথে যাওয়ার সময় হঠাৎ যদি দেখেন কোনো এক অচেনা মানুষ রক্তাক্ত অবস্থায় রাস্তায় ছটফট করছে, তখন আপনি কি করবেন? নিজের বাবার চোখের অপারেশন, মাথার ওপর জমে থাকা ঘরের ভাড়া আর বছরের পর বছর ধরে বুকের ভেতর চেপে রাখা স্বপ্নগুলোর কথা ভেবে কি আপনি শটান এগিয়ে যাবেন, নাকি থমকে দাঁড়াবেন এমন এক মানুষের জন্য যাকে আপনি কোনোদিন দেখেননি, যার নাম পরিচয় পর্যন্ত আপনার জানা নেই? ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের সেই সকালটা পুরুলিয়ার আর ৫টা সাধারণ সকালের মতোই শুরু হয়েছিল। তবে কিছু সকাল বাইরে থেকে যতটা সাদামাটা দেখায়, ভেতর থেকে ঠিক ততটাই নিঃশব্দে ভাগ্যের চাকা ঘুরিয়ে দেয়। স্টেশন রোডের সরু গলিগুলোতে তখন হালকা কুয়াশা জমেছিল। লোকাল ট্রেনের চেনা বাঁশির আওয়াজ কুয়াশা চিরে দূর পর্যন্ত ছড়িয়ে পড়ছিল। কোথাও কয়লার উনুনে ধোঁয়া উড়িয়ে চা ফুটছিল, কোথাও আবার চাদর মুড়ি দেওয়া কোনো বৃদ্ধ হাতে লাঠি নিয়ে স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছিলেন। আর ঠিক তখনই ওই ঘিঞ্জি পাড়ার একটা ছোট ঘরের ভেতর এক বাবা তার মেয়ের মাথায় হাত রেখে মনে মনে ঈশ্বরের কাছে তার আগামী দিনের পথ মসৃণ করার প্রার্থনা করছিলেন। সেই পুরনো পাড়ার এক চিলতে ঘরে অনন্যা মাহাতো তখন আয়নার সামনে দাঁড়িয়ে। আয়নাটা এতটাই ঝাপসা যে তাতে নিজের চেহারা নয়, বরং জীবনের দীর্ঘ লড়াইটাই বেশি স্পষ্ট দেখা যাচ্ছিল। সে নিজের সুতির সাধারণ সালোয়ার কামিজটা হাত দিয়ে আরেকবার টেনে টুনে সোজা করে নিল। পোশাকটা নতুন নয়, তবে ধুয়ে পরিষ্কার করা রাখা। ওড়নাটাও পুরনো, কিন্তু পরিপাটি করে গোছানো। হাতে একটা সস্তা প্লাস্টিকের ফাইল, যার উপরের বাটনটা আলগা হয়ে আছে। সেই ফাইলের ভেতর যত্ন করে রাখা ছিল তার কিছু স্কুল কলেজের সার্টিফিকেট, নাচের ক্লাসের অর্ধেক রয়ে যাওয়া কিছু স্মৃতি, আর সবার উপরে রাখা সেই বহুল প্রতীক্ষিত অডিশন লেটারটি। গত একটা সপ্তাহ ধরে এই চিঠিটাই তাদের অন্ধকার ঘরে একটা হালকা আশার আলো জ্বালিয়ে রেখেছে। আজ তাকে রবীন্দ্র সদনে এক নামী ড্রামস ট্রুপের ইন্টারভিউ দিতে যেতে হবে। অন্য কারোর জন্য এটা হয়তো মঞ্চে ওঠার একটা সাধারণ সুযোগ মাত্র, কিন্তু অনন্যার কাছে এটা ছিল তার চেয়েও অনেক বড় কিছু। এটা ছিল তার বাবার নরেন মাহাতোর চোখের অপারেশনের খরচ জোগাড় করার একমাত্র রাস্তা, পুরনো মুদির দোকানের বকেয়া ধার মেটানোর শেষ ভরসা। আর সেই সব বিনিদ্রা রাতগুলোর জবাব যখন সে বাবার কষ্টের নিঃশ্বাস শুনে চুপচাপ জানালার বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে চোখের জল ফেলত। নরেনবাবু দরজার চৌখাটে দাঁড়িয়ে আবছা চোখে মেয়ের দিকে তাকালেন। তার চোখের মণি দুটো ফ্যাকাশে হয়ে এলেও চেহারায় এক অদ্ভুত আশীর্বাদের শান্তি ছিল। তিনি পুজোর থালা থেকে একটু সিঁদুর আঙুলে নিয়ে অনন্যার কপালে পরম আদরে ছুঁয়ে দিলেন। অত্যন্ত ধীর গলায় বললেন, ঘাবড়ে যাস না মা, গরিবের ঘরে অভাব থাকতে পারে, কিন্তু মনের সততা আর সংস্কার কখনো হারাতে দিস না। অনন্যা জোর করে মুখে একটা হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করল, কিন্তু বুকের ভেতর দলা পাকিয়ে আসা কান্নায় তার গলা বুজে এলো। সে জানত আজকের সকালটা শুধু নাচের পরীক্ষা নয়। আজ যদি সে মঞ্চে নিজের জায়গা করে নিতে পারে, তবেই বাবার অপারেশনের তারিখটা সময় মতো পাওয়া যাবে। বাবাকে আর অন্ধের মতো দেওয়াল ধরে ধরে হাঁটতে হবে না। হয়তো জীবনের প্রথমবার তাদের মনে হবে যে বেঁচে থাকা মানে শুধু কষ্ট সহ্য করা নয়। সে চোখের জল লুকিয়ে দরজাটা টেনে গলিতে নেমে এলো। শীতের ঠান্ডা হাওয়া তার গালে এসে লাগল। দূরের বড় রাস্তা থেকে তখন টোটোর হর্ন শোনা যাচ্ছিল। অনন্যা ফাইলটা বুকের সাথে আরও শক্ত করে চেপে ধরে দ্রুত পায়ে হাঁটতে শুরু করল। সে তখনও জানত না যে এই পথে কিছুক্ষণ পর তার সামনে এক মস্ত বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়াবে। রাস্তা তাকে জিজ্ঞেস করবে, তুমি নিজের কেরিয়ার চাও নাকি একজন আসল মানুষ হতে চাও? অনন্যা যখন দ্রুত কদমে গলি পার হচ্ছিল, তখন তার কানের কাছে ঘরের সেই চেনা শব্দগুলো বাজছিল। বাবার কষ্টের দীর্ঘশ্বাস, চোখের ড্রপের খালি প্লাস্টিকের শিশি, পুরনো টেবিল ফ্যানের একঘেয়ে চড়চড় আওয়াজ, আর সেই নিস্তব্ধতা যেখানে বাবা আর মেয়ে না বলা কত কথা অনায়াসে বুঝে নিত। বাইরে শহরটা তখন আস্তে আস্তে জেগে উঠছে, কিন্তু অনন্যার মনের ভেতর বিগত কয়েক বছরের চড়াই উতরাই একসাথে ভিড় করে আসছিল। তার মা সাবিত্রী মাহাতো কোনো বড় ঘরের মেয়ে ছিলেন না, ছোটখাটো সেলাইয়ের কাজ করতেন।
কিন্তু ঘরের কাজ করার সময়ও তার মুখে এমন একটা প্রশান্তি থাকত, যেন হাড় ভাঙা খাটুনি খেটে কামানো ওই সামান্য কটা টাকাও কোনো মন্দিরের পবিত্র প্রসাদ। অনন্যা তখন স্কুলে পড়ে। মায়ের কাছেই কত্থকের হাতেখড়ি হচ্ছিল তার। সে প্রায়ই মাকে বলতো, মা, একদিন আমি অনেক বড় মঞ্চে ঘুঙুর বেঁধে নাচব। চারদিকের ওই বড় বড় লাইটের আলো এসে আমার ওপর পড়বে, আর নাচের পর যে টাকা পাবো সেটা সোজা খামে ভরে বাবার হাতে এনে দেব। সাবিত্রী দেবী মেয়ের কথা শুনে শুধু মৃদু হাসতেন আর বলতেন, শিল্প কখনো ছোট বড় হয় না রে মা, ছোট হয় শুধু মানুষের মন, যা অন্যের কষ্ট দেখেও গলে না। তারপর হঠাৎ করেই সেই মারণ রোগটা তাদের পরিবারে থাবা বসালো। শুরুটা হয়েছিল চোখে ঝাপসা দেখা দিয়ে, তারপর ডাক্তার দেখানো, হাসপাতালের লম্বা লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকা, আর শেষমেশ চোখের এমন এক জটিল রোগ ধরা পড়ল যা নরেনবাবুকে কাজ থেকে পুরোপুরি বসিয়ে দিল এবং ঋণের বোঝায় পিষে ফেলল। চিকিৎসার খরচ চালাতে গিয়ে ঘরে যা কিছু সম্বল ছিল সব একে একে বিক্রি হয়ে গেল। যা বাকি রইল তা কেবল বাজারের ধার। অনন্যা আপ্রাণ চেষ্টা করেছিল নিজের নাচটা চালিয়ে যেতে, কিন্তু জীবনের কিছু সিদ্ধান্ত মানুষ নিজে নেয় না, পরিস্থিতি তার হাত ধরে করিয়ে নেয়। ডান্স ক্লাসের ফিস জমা দেওয়ার শেষ তারিখটা পেরিয়ে গেল। ঘুঙুর বাধা বন্ধ হল এবং নাচের জুতোজোড়া আলমারির মাথায় ধুলো মাখতে চলে গেল। সেদিন নরেনবাবু মেয়েকে একটা প্রশ্নও করেননি। তিনি শুধু রাতে মেয়ের পাতে ভাতের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছিলেন, যেন পেটটা ভরে থাকলে মনের ভেতরে শূন্যতাটা কিছুটা হলেও ঢাকা পড়ে। মায়ের চলে যাওয়ার আগের রাতের কথা অনন্যা আজও ভুলতে পারেনি। হাসপাতালের ভাঙা জানালা দিয়ে বাইরে থেকে হালকা হাওয়া আসছিল। মা তার রোগা, দুর্বল হাতটা দিয়ে অনন্যার হাতটা চেপে ধরেছিলেন। গায়ে কোনো শক্তি ছিল না, কিন্তু সেই হাতের স্পর্শে মায়ের চিরকালীন ওমটুকু লেগেছিল। তিনি খুব আস্তে আস্তে বলেছিলেন, অনন্যা, গরিবি নিয়ে কখনো লজ্জা পাস না মা। লজ্জা পাবি মিথ্যা আর অন্যায়কে। উপোস করে থাকিস, তবুও কারো হক কেড়ে নিস না। মনে রাখিস, গরিব মানুষের সবচেয়ে বড় সম্পদ হল তার পরিষ্কার মন। সেই রাতের পর অনন্যা যেন এক ধাক্কায় অনেক বড় হয়ে গেল। বয়সটা এক থাকলেও কাঁধের উপর পুরো সংসারের দায়িত্ব এসে চেপে বসল। নরেনবাবুও নিজের মতো করে লড়াই চালিয়ে গেলেন। কখনো ঘরে বসে ঠোঙা বানাতেন, কখনো পাড়ার ছোট বাচ্চাদের পড়াতেন, আবার কখনো চোখের তীব্র যন্ত্রণাটা হাতের তালু দিয়ে চেপে ধরে বসে থাকতেন। কিন্তু রোগটা তার শরীরকে দিন দিন আরও আষ্টেপৃষ্ঠে চড়িয়ে ধরছিল। শীতের সকালগুলো তাদের জন্য বড্ড কঠিন হয়ে উঠত। চোখে ঝাপসা দেখা, পায়ের হাঁটু দুটো অবশ হয়ে যাওয়া। তবুও মেয়ের সামনে এলেই সেই চেনা মুখে এক চিলতে হাসি ফুটিয়ে বলতেন, আমি একদম ঠিক আছি রে। অনন্যা ভালো করেই জানত, এটা বাবার ভালো থাকা নয়, এটা আসলে মেয়েকে দুশ্চিন্তা থেকে বাঁচানোর এক আপ্রাণ চেষ্টা। গত মাস থেকে চোখের ড্রপের খরচটা হঠাৎ করেই অনেকটা বেড়ে গেছে। পাড়ার ওষুধের দোকানদার হরিবাবু যথেষ্ট ভালো মানুষ, কিন্তু ব্যবসা তো আর শুধু মুখের কথাই চলে না। দুদিন আগে যখন অনন্যা বাবার প্রেশারের ওষুধ আর ড্রপ আনতে গিয়েছিল, হরিবাবু তার পুরনো লাল কালির খাতাটা খুলে বসেছিলেন। হিসেবের অঙ্কটা বেশ বড় ছিল। তিনি গলার আওয়াজটা নামিয়ে বললেন, যাতে দোকানে বকেয়া অন্য কোনো কাস্টমার শুনতে না পায়, মা, তোমার ওপর আমার পুরো ভরসা আছে, কিন্তু ওপর থেকে যে ওষুধ সাপ্লাই দেয় তাকে তো ক্যাশ টাকা দিতে হয়। এবার অন্তত অর্ধেক টাকাটা দাও, বাকিটা পরে ডায়েরিতে লিখে রাখব। অনন্যা নিজের পকেটে হাত ঢুকিয়েছিল। কয়েকটা খুচরো কয়েন, দুমড়ানো কয়েকটা নোট আর এক বুক লজ্জা ছাড়া সেখানে আর কিছুই ছিল না। সে হাতের মুঠোয় থাকা সবটুকু টাকা কাউন্টারে রেখে দিয়েছিল। হরিবাবু কিছুক্ষণ মেয়েটার মুখের দিকে তাকিয়ে রইলেন, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে ওষুধগুলো তার হাতে তুলে দিলেন। তবে সেদিন অনন্যা ওই বয়স্ক মানুষটার চোখেও এক অদ্ভুত নিরুপায় ভাব দেখতে পেয়েছিল। বাড়ি ফেরার পথে অনন্যার মনে হয়েছিল, দারিদ্র্য শুধু মানুষের পকেট খালি করে না, অন্যদের কাছে সাহায্য চাওয়ার সাহসটুকুও আস্তে আস্তে কেড়ে নেয়। তাই আজকের এই অডিশনটা তার কাছে কোনো মামুলি ইন্টারভিউ ছিল না। এই সুযোগটা পেলে সে সবার আগে ওষুধের দোকানের সব ঋণ চুকিয়ে দিত। তারপর বাবাকে কলকাতার কোনো ভালো সার্জন দেখাত, ঘরের জানালার ভাঙা কাঁচটা পাল্টে নিত, আর হ্যাঁ, আলমারির মাথায় ধুলো মাখতে থাকা সেই পুরনো নাচের জুতোজোড়া হয়তো আবার কখনো নিচে নেমে আসত। সে জানত না সামনে কি আছে,
তবে এটুকু অন্তত নিশ্চিত করতে চেয়েছিল যাতে বাবাকে কখনো অপরাধ বোধে ভুগতে না হয় যে তার জন্য তার মেয়ের সব স্বপ্ন মাঝপথেই থমকে গেছে। রাস্তায় হাঁটতে হাঁটতে সে ফাইলটা আরেকবার ঠিকঠাক করে নিল এবং মনে মনে মায়ের শেষ কথাগুলো আওড়াতে লাগল। তার একটা কাজ দরকার ছিল, খুব জরুরি একটা কাজ, কিন্তু মনের কোণে একটা সূক্ষ্ম ভয়ও কাজ করছিল। স্বপ্নের পেছনে ছুটতে ছুটতে সে যেন আবার এমন কোনো মানুষে পরিণত না হয়ে যায় যা হতে মা বারণ করেছিলেন। সে জানত না যে তার মনের ভেতরের এই ভয়টাই কিছুক্ষণের মধ্যে এক অগ্নি পরীক্ষা হয়ে তার সামনে এসে দাঁড়াবে। বাসস্ট্যান্ডে পৌঁছাতে পৌঁছাতে পুরুলিয়ার সকালটা পুরোপুরি চাঙ্গা হয়ে উঠেছিল। চায়ের দোকানগুলোর অর্ধেক শাটার ততক্ষণে উঠে গেছে। সবজির ঝুড়িগুলো রিকশার গায়ে ধাক্কা খেতে খেতে এক অদ্ভুত আওয়াজ তুলছিল, আর রাস্তার ধারের চায়ের গ্লাস থেকে ওরা ধোঁয়া দেখে মনে হচ্ছিল যেন প্রত্যেক খেটে খাওয়া মানুষের ক্লান্তিগুলো ক্ষণিকের জন্য আকাশের মেঘে মিশে যাচ্ছে। অনন্যা পকেট থেকে ফোনটা বের করে দেখল, সময় এখনও হাত থেকে বেরিয়ে যায়নি। রাস্তা যদি ঠিকঠাক থাকে তবে সে রবীন্দ্র সদনে একদম কাঁটায় কাঁটায় পৌঁছে যাবে। ঠিক তখনই মোড়ের মাথায় লাল রঙের একটা পুরনো রিকশা এসে থামল। হ্যান্ডেলের পেছনে বসেছিলেন সনাতন কাকা, মধ্যবয়সী এক মানুষ যার মুখটা রোদে পুড়ে তামাটে হয়ে গেছে। এর আগেও বহুবার অনন্যাকে ছোটখাটো প্রয়োজনে পার করে দিয়েছেন তিনি অনন্যার হাতের ফাইলটা দেখে চেনা হাসি হেসে বললেন, আজ তো বড় কোনো দিন মনে হচ্ছে মা। অনন্যা সামান্য হেসে বলল, হ্যাঁ কাকা, মেন রোডে যেতে হবে, 8:30 নাগে পৌঁছনো খুব জরুরি। সনাতন কাকা আর কোনো কথা না বাড়িয়ে প্যাডালে চাপ দিলেন। পুরনো রিকশার চেনটা ক্যাচ ক্যাচ শব্দ করে এগিয়ে চলল। তবে সেই ব্যস্ত সকালে অনন্যার কাছে ওই আওয়াজটুকুই একটা মস্ত বড় ভরসা বলে মনে হচ্ছিল। দেখতে দেখতে পাড়ার চেনা গলিগুলো পেছনে ছুটে চলে গেল। চকবাজারের কাছাকাছি আসতেই ভিড়টা আরও ঘন হয়ে উঠল। বাসগুলো রাস্তায় থমকে থমকে চলছিল। স্কুলের বাচ্চারা মাথায় ছাতা দিয়ে দৌড়াদৌড়ি করছিল, আর অফিস যাত্রী মানুষেরা নিজেদের ব্যাগে যেন গোটা দুনিয়াটা পুড়ে বাসে টোটোয় চেপে বসেছিল। অনন্যা বারবার হাতের ঘড়ি দেখছিল আর বুকের ফাইলের ওপর হাত বোলাচ্ছিল। সে মনে মনে ইন্টারভিউয়ের সম্ভাব্য প্রশ্নগুলো সাজিয়ে নিচ্ছিল। আপনি নাচ কেন মাঝপথে ছেড়ে দিলেন? কত্থকের বেসিকগুলো মনে আছে তো? নতুন কোনো কম্পোজিশনে তাল মেলাতে পারবেন তো? তার কেবলই মনে হচ্ছিল আজ যদি নাচের তালটা ঠিকঠাক পড়ে যায় তবে হয়তো জীবনের ভাগ্যটাও একটু নরম হবে। রিকশাটা ওভারব্রিজের দিকে ঘুরতেই চারপাশের কোলাহল যেন দ্বিগুণ হয়ে গেল। মোড়ের মাথায় গাড়িগুলো একে অপরের গায়ে চড়ে বসার জোগাড়। ঠিক তখনই একটা বড় ট্রাক হঠাৎ করেই বাঁ দিক থেকে হুড়মুড় করে বেরিয়ে এলো। সামনে থেকে আসা একটা ঠেলাগাড়িকে বাঁচাতে গিয়ে ট্রাকের নিয়ন্ত্রণ পুরোপুরি বিগড়ে গেল, আর তারপরের মুহূর্তেই ব্রেকের এক কান ফাটানো তীক্ষ্ণ চিৎকার পুরো রাস্তাটাকে যেন ফালাফালা করে দিল। সরাসরি কোনো বড় দুর্ঘটনা না ঘটলেও ধাক্কাটার আওয়াজ এত জোরে ছিল যে আশপাশের মানুষজন চমকে উঠে সেদিকে ঘুরে তাকাল। সনাতন কাকা একটা বড় ঝটকায় রিকশাটা থামিয়ে দিলেন। অনন্যার হাত দুটো ফাইলে আরও শক্ত হয়ে বসল। রাস্তার ঠিক কিনারে একটা সাইকেল উল্টে পড়ে আছে। তার পেছনের চাকাটা তখনও বনবন করে ঘুরছে, আর তার ঠিক পাশেই ধুলোর মধ্যে পড়ে আছেন এক বয়স্ক মানুষ। তিনি ছটফট করে উঠে দাঁড়ানোর চেষ্টা করছেন, কিন্তু ব্যথায় তার পুরো শরীরটা থরথর করে কাঁপছে। তার কনুই দিয়ে গলমল করে রক্ত ঝরছে, আর মাথার একপাশ থেকে গড়িয়ে পড়া রক্তে রাস্তার ধুলো লাল হয়ে উঠছে। হাতের লাঠিটা ছিটকে গিয়ে পড়েছে বেশ কিছুটা দূরে। মুহূর্তের মধ্যে সেখানে একটা উৎসুক মানুষের ভিড় জমে গেল। কেউ দূর থেকে ঘাড় উঁচিয়ে দেখছে, কেউ পকেট থেকে ফোন বের করে ভিডিও বানাতে ব্যস্ত, আবার কেউ কেউ পাশ কাটিয়ে চলে যেতে যেতে বলছে, আরে পুলিশ কেস হবে, ঝামেলার দরকার নেই, হাত দিও না। অনন্যার ভেতরের সবকিছু যেন এক মুহূর্তে বরফে জমাট বেঁধে গেল। সে হাতের ঘড়ির দিকে তাকাল। প্রতিটা সেকেন্ডের দাম এখন লাখ টাকা। অডিশন হলটা এখান থেকে বেশ কিছুটা দূরে। সে যদি এখন এই ভিড়ে থামে তবে জীবনের সবচেয়ে বড় সুযোগটা হাতছাড়া হওয়া একদম নিশ্চিত। সনাতন কাকা অনন্যার এই টানাপড়নটা টের পেয়েছিলেন। তিনি রিকশার প্যাডেল থেকে পা নামিয়ে ধীর গলায় বললেন, মা, তোমার সময় পেরিয়ে যাবে। এখানে তো অনেক মানুষ আছে, কেউ না কেউ ঠিক দেখে নেবে। অনন্যা ভিড়ের দিকে তাকাল। সত্যিই তো, কত মানুষ, কিন্তু আশ্চর্যের বিষয় হল ওই রক্তাক্ত মানুষটাকে তোলার জন্য একটা হাতও এগিয়ে আসছে না। ওই বৃদ্ধ মানুষটি মাটির ধুলোয় হাতড়ে হাতড়ে তার লাঠিটা ধরার চেষ্টা করছেন, যেন ওই কাঠের টুকরোটিই তার বেঁচে থাকার শেষ অবলম্বন। ঠিক সেই মুহূর্তে অনন্যার চোখের সামনে নিজের বাবা নরেন মাহাতোর চশমা পরা আবছা ফ্যাকাশে মুখটা ভেসে উঠল।
যদি কোনোদিন তার বাবা এভাবে মাঝ রাস্তায় পড়ে যান আর চারপাশের মানুষ এভাবে দূর থেকে দাঁড়িয়ে শুধু তামাশা দেখে, অনন্যার বুকটা কেঁপে উঠল, গায়ের লোম খাড়া হয়ে গেল। অনন্যা এক পলকের জন্য নিজের প্লাস্টিকের ফাইলটা সনাতন কাকার দিকে বাড়িয়ে দিয়ে বলল, কাকা, এটা একটু ধরো তো। সনাতন কাকা চমকে উঠে কিছু জিজ্ঞেস করার আগেই অনন্যা এক ঝটকায় রিকশা থেকে নিচে নেমে পড়ল। বৃদ্ধ মানুষটি একটু থামলেন। ওর ঠোঁটের কোণে একটা খুব হালকা অথচ প্রশান্তির হাসি ফুটে উঠল। তিনি অনন্যার দিকে তাকিয়ে ও সেই ব্যান্ডেজ বাঁধা হাতটা সামান্য তুললেন। এখন অনেকটাই ভালো আছি রে মা। যদি ঠিক সময় তুই ওই রিকশায় না তুলতিস তাহলে হয়তো এই বুড়ো হাড়কটা আর জোড়া লাগত না। ওর পাশে থাকা সুবেশ যুবকটি, যার চোখে একটু আগে পর্যন্ত শুধু উদ্বেগ ছিল, তিনি অনন্যার দিকে ঘুরে হাত দুটো জোড় করলেন। ওর গলায় এক অদ্ভুত কৃতজ্ঞতার সুর। আমি বিক্রম চৌধুরী, এই একাডেমির ডিরেক্টর, আর ইনি আমার বাবা জগন্নাথ চৌধুরী। এই ট্রাস্ট আর কালচারাল একাডেমি ওর হাত ধরেই তৈরি। বাবা সকালবেলা কারো সাহায্য না নিয়ে একাই বেরোতেন, আজও তেমনই বেরিয়েছিলেন। হাসপাতাল থেকে যখন ডাক্তারবাবু আমাকে ফোন করলেন, আমার পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল। কিন্তু ডাক্তারবাবু নিজেই বললেন, একটা মেয়ে নিজের কেরিয়ার, নিজের অডিশন বাজি রেখে ওনাকে বাঁচিয়ে এনেছে। বিক্রমের কথাগুলো অনন্যার কানের ভেতর দিয়ে গিয়ে যেন ওর বুকের ভেতরটা হালকা করে দিল। সে স্তম্ভিত হয়ে জগন্নাথবাবুর দিকে তাকাল। যে ডিরেক্টরের ঘরে একটা সুযোগের আশায় সে পুরুলিয়ার ছোট ঘর থেকে এক বুক স্বপ্ন নিয়ে এসেছিল, সেই ডিরেক্টর স্বয়ং ওর সামনে হাত জোড় করে দাঁড়িয়ে আছেন। আর যার প্রাণ সে বাঁচিয়েছে, তিনি এই পুরো প্রতিষ্ঠানের মাথা। জগন্নাথবাবু অনন্যাকে ওর ডিরেক্টর ছেলের ঘরের দিকে নিয়ে গেলেন। ঘরের দরজাটা খুলতেই ভেতরের বড় কাঠের টেবিল, চারদিকে নামী শিল্পীদের বাদ্যযন্ত্র আর কত্থকের বড় বড় ছবি অনন্যার চোখে পড়ল। জগন্নাথবাবু নিজের বড় চেয়ারটায় বসলেন। ওর কপালে এখনও সেই কালচে দাগটা স্পষ্ট, কিন্তু ওর চোখ দুটো এখন একদম পরিষ্কার। তিনি সুমিত্রা ব্যানার্জিকে ডেকে পাঠালেন। সুমিত্রা দেবী যখন ঘরে ঢুকলেন, ওর চেহারার সেই আগের কঠোরতা উধাও হয়ে গিয়েছে। জগন্নাথবাবু ওর দিকে তাকিয়ে বললেন, সুমিত্রা, আমাদের একাডেমির নিয়মের তালিকায় একটা নতুন নিয়ম যোগ করো। যারা শুধু ভালো শিল্পী নয়, বরং একজন সত্যিকারের মানুষ, তাদের জন্য এই একাডেমির দরজা ২৪ ঘণ্টাই খোলা থাকবে। তারপর অনন্যার দিকে তাকিয়ে বললেন, মা, তোমার ফাইলটা বিক্রমের হাতে দাও। অনন্যা কাঁপতে কাঁপতে ওর প্লাস্টিকের ফাইলটা বিক্রমের দিকে বাড়িয়ে দিল। বিক্রম ফাইলটা খুলে প্রশংসাপত্রগুলো দেখছিলেন, আর জগন্নাথবাবু অনন্যার মুখের দিকে তাকিয়েছিলেন। ওর সেই চশমা পরা আবছা চোখের চেনা চাহানি অনন্যাকে বারবার ওর বাবা নরেন মাহাতোর কথা মনে করিয়ে দিচ্ছিল। তুমি কত্থক শিখেছ? জগন্নাথবাবু জিজ্ঞেস করলেন। হ্যাঁ দাদু, মায়ের কাছেই শুরু করেছিলাম, তারপর পাড়ার ক্লাসে, কিন্তু গত ২ বছর ধরে টাকার অভাবে আর। অনন্যা আর বলতে পারল না। ওর জামার কোণে লেগে থাকা শুকনো রক্তের দাগটা ওর দারিদ্র্য আর ওর সততা দুটোকেই একসাথে প্রমাণ করছিল। জগন্নাথবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে বিক্রমের দিকে তাকালেন। বিক্রম, অডিশনের প্যানেলকে বলো, আজকের শেষ অডিশনটা আমি নিজে নেব, এই ঘরের ভেতরেই হবে। অনন্যার মনে হল চারপাশের সব কিছু যেন এক লহমায় বদলে গেল। সে যেখানে ১ মিনিট আগে রিজেকশনের গ্লানি নিয়ে লবির সোফায় বসে ভাবছিল যে ঈশ্বর কেন গরিবের সঙ্গেই বারবার পরীক্ষা নেন, সেখানে এখন স্বয়ং নিয়তি ওর সামনে মঞ্চ সাজিয়ে দিয়েছে। বিক্রম ঘরের মাঝখানের কার্পেটটা সরিয়ে দিলেন। অনন্যার পায়ে ঘুঙুর ছিল না, পরনে দামি পোশাক ছিল না, কিন্তু ওর মনের ভেতর তখন মায়ের সেই শেষ কথাগুলো বাজছিল। গরিব মানুষের সবচেয়ে বড় সম্পদ হল তার পরিষ্কার মন, আর বাবার সেই আশীর্বাদ, মনের সততা কখনো হারাতে দিস না। অনন্যা চোখ বন্ধ করল। হাসপাতালের কার্বলিক সাবানের গন্ধ, পুরুলিয়ার কুয়াশাচ্ছন্ন সকাল, বাবার আবছা চোখ আর রাস্তার ধুলোয় পড়ে থাকা বৃদ্ধ, সব কিছু যেন ওর শরীরের প্রতিটি মুদ্রায় মিশে গেল।
সে যখন হাত তুলল তখন ওর মনে কোনো ভয় ছিল না। ঘুঙুর ছাড়াই ওর চেনা ঠকার শব্দে ডিরেক্টরের ঘরের দেওয়ালগুলো যেন কেঁপে উঠল। ওর কত্থকের প্রতিটি চক্কর, ওর হাতের প্রতিটি মুদ্রা যেন শুধু নাচ ছিল না, ওর জীবনের সব লড়াই, সব অভাব আর ওর ভেতরের চাপা কান্নাগুলো শিল্পের রূপ নিয়ে ঝরে পড়ছিল। নাচ যখন শেষ হল, ঘরটা পুরো নিস্তব্ধ হয়ে গিয়েছিল। বিক্রমের হাত দুটো নিজে থেকেই হাততালির জন্য উঠে এলো, আর জগন্নাথবাবুর চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে ওর ব্যান্ডেজ করা হাতের ওপর পড়ল। তিনি অনন্যাকে কাছে ডাকলেন, ওর মাথায় হাত রেখে বললেন, মারে, শিল্প তো অনেকেই শেখে, কিন্তু সেই শিল্পকে ধরে রাখার মতো শুদ্ধ মন সবার থাকে না। তুই আজ অডিশনে শুধু পাশ করিসনি, তুই আমাদের এই একাডেমিকে ধন্য করেছিস। আমাদের নতুন প্রোডাকশনের প্রধান চরিত্রের জন্য আমরা তোমাকেই বেছে নিলাম। অনন্যা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ওর মনে হল ওর কানে যেন একটা মস্ত বড় সুর বাজছে। কিন্তু জগন্নাথবাবু এখানেই থামলেন না। তিনি বিক্রমের দিকে তাকিয়ে বললেন, বিক্রম, অনন্যার বাবার চোখের অপারেশনের জন্য কলকাতার সেরা সার্জনের সাথে আজই কথা বলো। সমস্ত খরচ এই ট্রাস্ট থেকে দেওয়া হবে, আর অনন্যাকে আজই জয়নিং লেটার আর অগ্রিম পারিশ্রমিক ওর হাতে তুলে দাও, যাতে ও শান্তিতে বাড়ি ফিরতে পারে। অনন্যার চোখের বাঁধ এবার পুরোপুরি ভেঙে গেল। সে জগন্নাথবাবুর পা ছুঁয়ে প্রণাম করল। ওর হাতের প্লাস্টিকের ফাইলের বোতামটা এখনও আলগা ছিল, কিন্তু ওর ভেতরের ভাগ্যটা এখন পুরোপুরি বদলে গিয়েছে। যখন সে রবীন্দ্র সদনের বড় গেটটা দিয়ে বাইরে বেরিয়ে এলো, তখন দুপুরের রোদ পুরুলিয়ার সেই সকালের কুয়াশাকে পুরোপুরি মুছে দিয়েছে। সে পকেট থেকে বন্ধ ফোনটা বের করে সনাতন কাকার রিকশার দিকে এগিয়ে গেল। সনাতন কাকা বাইরেই দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। অনন্যার চোখের জল আর মুখের চেনা জয়ী হাসি দেখে ওর বুড়ো মুখটাও উজ্জ্বল হয়ে উঠল। অনন্যা রিকশায় উঠে বসল। ওর হাতে এখন একটা নতুন খাম, যার ভেতরে ওর প্রথম পারিশ্রমিক আর বাবার চোখের আলোর চাবিকাঠি লুকানো আছে। সে মনে মনে ভাবল, আজ সন্ধ্যায় যখন সে স্টেশন রোডের সেই ভাঙা কোয়াঠায়ের দরজা ঠেলে ভেতরে ঢুকবে, নরেন মাহাতো আবঝা চোখেই ওর দিকে তাকাবেন, আর সে বাবাকে জড়িয়ে ধরে বলবে, বাবা, আমি তোমার দেওয়ার সংস্কার হারাইনি, আর দেখো, তোমার চোখের অপারেশনের তারিখটাও আমি নিয়ে এসেছি। অনন্যা আজ বুঝেছিল, জিন্দিগি শুধু কষ্ট সহ্য করার নাম নয়। কখনো কখনো অন্য কারোর ভাঙা রাস্তা জোড়া লাগাতে গেলে নিজের ভাগ্যের বন্ধ দরজাও নিজে থেকেই খুলে যায়। কিসমতের এই গল্প আসলে কোনো অলৌকিক ঘটনা নয়, এটা মানুষের ভেতরের ইনসানিয়াত আর সঠিক ফায়সালার অবিনশ্বর শক্তির কাহিনী। বৃদ্ধ প্রথমবার ও ঠোঁটের কোণে একটা চওড়া হাসি ফুটিয়ে তুললেন। ডাক্তার বলছিল যে যদি আর আধ ঘন্টা দেরি হতো তবে রক্তক্ষরণে বড় ক্ষতি হতে পারত। তাই হ্যাঁ মা, আমি এখন একদম ঠিক আছি। লিফটের ভেতর একটা গভীর নীরবতা ছিল। কাঁচের দেওয়ালে অনন্যা নিজের প্রতিচ্ছবি দেখল, ক্লান্ত, ধুলোমাখা এবং এই অভিজাত জায়গায় বড্ড বেমানান। ওর পাশেই সেই যুবকটি হয়তো অনন্যার মনের ভেতরের ঝড়টা টের পেয়েছিলেন। তিনি পরম মমতায় ওর বাবার কাঁধে হাত রেখে অনন্যার দিকে তাকিয়ে বললেন, ইনি এই কালচারাল একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান ট্রাস্টি মহাদেব চ্যাটার্জি, আর আমি ওর ছেলে, এখানকার ডিরেক্টর। অনন্যার হাতের ফাইলের বাঁধন আরও শক্ত হয়ে গেল। তার মনে হল সকালের সেই ধুলোমাখা রাস্তার দৃশ্যটা যেন এক নিমেষে এক নতুন এবং অলৌকিক অর্থ খুঁজে পেল। মহাদেববাবু সামনে বসে কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, তুমি জানতে যে মাঝ রাস্তায় থামলে তোমার জীবনের এই বড় সুযোগটা হাতছাড়া হয়ে যাবে? অনন্যা চোখ নিচু করে বলল, হ্যাঁ দাদু, জানতাম, তবুও থেমেছিলাম, কারণ সেই মুহূর্তে আমি আপনার পরিচয় দেখিনি, শুধু আপনার কষ্টটা দেখেছিলাম। ম্যাডাম, সত্যি বলতে আপনার নামও জানতাম না, শুধু মনে হয়েছিল যদি আমি চলে যাই তবে হয়তো সারা জীবন নিজের বিবেকের কাছে অপরাধী হয়ে থাকতাম, যে এক অসহায় মানুষ সাহায্য পাওয়ার আশায় ছটফট করছিল, কিন্তু আমি ঘড়ি দেখে মুখ ফিরিয়ে এগিয়ে গেলাম। মহাদেববাবু শান্ত গলায় বললেন, লোকে প্রায়ই মুখে দয়া দেখাতে ভালোবাসে, কিন্তু দয়া আর দায়িত্ববোধ দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। একাডেমি কোনো করুণা বা এহসানের ওপর চলে না। অনন্যা ধীরে ধীরে বলল, আমি কোনো করুণা চাই না দাদু,
শুধু যদি একটা সুযোগ মেলে তবে নিজের যোগ্যতা প্রমাণ করে দেখাতে চাই। মহাদেববাবুর চোখে প্রথমবার এক তীক্ষ্ণ ও গভীর জহরির পরখ চমকে উঠল। সুযোগ পাওয়া সহজ হবে না মা। এখানে তোমার অতীত বা তোমার কষ্টের গল্প নয়, তোমার নাচ কথা বলবে। আমাদের অ্যাডভান্সড ট্রেনিং প্রোগ্রামে একটা জায়গা খালি আছে, সেখানে তোমাকে নেওয়া যেতে পারে। কিন্তু মনে রেখো, সেখানে কোনো ভুল, কোনো দেরি আর কোনো অজুহাত বরদাস্ত করা হয় না। অনন্যা মেরুদণ্ডা সোজা করে বসল। আমি শিখতে তৈরি দাদু, কঠোর পরিশ্রম করতে পারব, আর ভুল হলে তার স্বীকার করার সাহস আমার আছে। মহাদেববাবু হালকা মাথা নাড়লেন। বেশ, কাল সকাল ৮টায় ডান্স ডিরেক্টরের কাছে রিপোর্ট করো। মনে রেখো, এটা কোনো পুরস্কার নয়, এটা তোমার পরীক্ষা। ঘর থেকে বেরোনোর সময় অনন্যার পা দুটো তখনও ক্লান্তিতে ভারী ছিল, কিন্তু বুকের ভেতর এক নতুন আত্মবিশ্বাসের আলো জ্বলে উঠেছিল। ভাগ্যের দরজা পুরোপুরি খোলেনি ঠিকই, কিন্তু বন্ধও হয়ে যায়নি। আর কখনো কখনো জীবনে এতটুকুই যথেষ্ট হয়, অন্ধকারে পথ চলের জন্য কোথাও থেকে একটা সরু আলোর রেখা দেখা যাওয়া। পরের সকালে অনন্যা সাধারণ দিনের চেয়ে অনেক আগে উঠে পড়ল। রাতভর উত্তেজনায় ঘুম আসছিল আর ভাঙছিল। মহাদেববাবুর সেই শেষ কথা কটা তার কানে বারবার প্রতিধ্বনিত হচ্ছিল। এটা পুরস্কার নয়, পরীক্ষা। নরেনবাবুর চোখে এক স্রষ্টির ছায়া নেমে এসেছিল। তিনি চুপচাপ মেয়ের জন্য স্নানের গরম জল তৈরি করে রেখেছিলেন এবং যাওয়ার সময় মাথায় হাত দিয়ে শুধু এতটুকু বলেছিলেন, কলা শিখিস মা, কিন্তু নিজের ভেতরের সততাটাকে কখনো হারিয়ে ফেলিস না। ৮টা বাজার আগেই অনন্যা একাডেমির মহড়া কক্ষে পৌঁছে গেল। গতদিনের সেই ভয়টা এখন এক নতুন ধরনের পেশাদারি চাপে বদলে দিয়েছিল। সেই ট্রেনিং রুমে অনন্যাকে নিয়ে মোট ১২ জন নৃত্যশিল্পী বসেছিল। কারোর পায়ে দামি ঘুঙুর, কারোর চেহারায় বড় শহরের ঝকঝকে আত্মবিশ্বাস। অনন্যা পেছনের সারির একটা কোণ বেছে নিয়ে বসেছিল। সে চারপাশ দেখে খুব দ্রুত একটা জিনিস বুঝে গিয়েছিল যে এখানে কারোর ব্যক্তিগত জীবনের সংগ্রাম বা দুঃখের কাহিনী শোনার বিন্দুমাত্র আগ্রহ থাকবে না। প্রথম দিন কোনো আনুষ্ঠানিক পরিচয়ের চেয়ে কাজের চাপ দিয়েই শুরু হলো। কত্থকের জটিল তাল, ভরতনাট্যমের মুদ্রা পরিবর্তনের নিয়ম, সব কিছু খুব দ্রুত বুঝিয়ে দেওয়া হচ্ছিল। অনেক টেকনিক্যাল শব্দ সে প্রথমবার শুনছিল। তার মনে ভয় হচ্ছিল যে কোথাও কোনো প্রশ্ন করলে বাকিরা তাকে দুর্বল বা অযোগ্য না ভেবে বসে। কিন্তু না বুঝে বোকার মতো মাথা নাড়ানোটা তার কাছে নিজের সাথে আরও বড় প্রতারণা বলে মনে হলো। তাই যেখানে তাল বুঝতে অসুবিধে হলো, সে হাত তুলে সরাসরি জিজ্ঞেস করল। ২-৩ জন সহপ্রার্থী পেছনে ঘুরে ওর দিকে তাকালো। কেউ কেউ আড়ালে মৃদু হাসল, যেন বলতে চাইল, এই মেয়েটা এত সাধারণ ব্যাকগ্রাউন্ড থেকে এখানে কিভাবে চলে এসেছে। সেই ট্রেনিং রুমে অনিকেত সেনগুপ্ত বলে একজন ছিল, বয়সে অনন্যার কাছাকাছি, পোশাক আশাকে অত্যন্ত পরিপাটি, কথাবার্তায় চটপটে এবং নিজের নাচ নিয়ে প্রচণ্ড আত্মবিশ্বাসী। সে প্রথম দিনেই ট্রেনারের ২-৩টি জটিল তালের প্রশ্নের উত্তর এত নিখুঁতভাবে দিয়েছিল যে ট্রেনার নিজেই ওর প্রশংসা করেছিলেন। দুপুরের বিরতিতে যখন সবাই একটু ফ্রেশ হতে বাইরে বেরোল, অনিকেত অনন্যার দিকে তাকিয়ে বেশ সহজ কিন্তু প্রচ্ছন্ন কটাক্ষের সুরে বলল, শুনলাম তুমি নাকি একদম স্পেশাল রেকমেন্ডেশনে এখানে সরাসরি এসেছ। অনন্যা ওর কথার অন্তর্নিহিত অর্থ বুঝে ও শান্ত রইল। অনিকেত হালকা বাঁকা হাসি হেসে বলল, এখানে শুধু সুযোগে কাজ হয় না, পারফরমেন্স দেখাতে হয়। রাস্তায় ভালো মানুষ হওয়া একটা আলাদা ব্যাপার, আর প্রফেশনাল স্টেজে নিখুঁত তাল মেলানো সম্পূর্ণ আলাদা। অনন্যা কোনো তর্কে যাওয়ার বদলে নিজের ঘুঙুরটা হাতে নিয়ে আবার মহড়া কক্ষের দিকে ফিরে গেল। তাকে কোনো কথার লড়াইয়ে জিততে হবে না, তাকে নিজের যোগ্যতায় টিকে থাকতে হবে। ট্রেনিংয়ের দ্বিতীয় অংশে তাদের একটা ছোট একক কোরিওগ্রাফি তৈরি করে দেখাতে বলা হলো। অনন্যাকে একটি জটিল তালের সাথে মুদ্রার সমন্বয় ঘটাতে দেওয়া হয়েছিল। ভুলটা বাইরে থেকে হয়তো খুব সামান্য দেখাচ্ছিল, কিন্তু তার ফলে পুরো কোরিওগ্রাফির ছন্দটাই নষ্ট হয়ে গেল। যখন ট্রেনার পারফরমেন্স মূল্যায়ন করলেন, ওর মুখ গম্ভীর হয়ে গেল। এই ভুলটা কে করেছে? অনন্যা এক মুহূর্তও দ্বিধা না করে হাত তুলল। আমার থেকে ভুল হয়েছে ম্যাম, আমি তালটা আবার শুধরে নিচ্ছি। অনিকেত নিজের জায়গা থেকে একটু সরে এসে বেশ স্পষ্ট গলায় বলল, আমি আগেই বলেছিলাম না, এখানে শুধু ভালো নিয়ত আর আবেগ দিয়ে প্রফেশনাল নাচ হয় না। অনন্যার কান দুটো লজ্জায় গরম হয়ে উঠেছিল, কিন্তু সে মাথা নিচু করেনি। সে আবার ঘুঙুর বাঁধল, প্রতিটা মুদ্রা নতুন করে দেখল, ভুল তালটা শুধরে নিয়ে পুরো অংশটা একা একা দুবার অভ্যাস করল। সন্ধ্যার নরম আলো কাঁচের জানালা গলে মহড়া কক্ষের কাঠের মেঝেতে এসে পড়ছিল। রাত হওয়া পর্যন্ত অনন্যা একা খেটে নিজের কোরিওগ্রাফি নিখুঁত করল। নিজের জিনিসপত্র গুছিয়ে কুর্সি থেকে উঠতে উঠতে
অনুভব করল যে পা দুটো ব্যথায় ছিঁড়ে যাচ্ছে, কিন্তু মনে একটা কথা একদম পরিষ্কার ছিল যে আজ সে সবার সামনে ছোট হয়েছে ঠিকই, কিন্তু সে ময়দান ছেড়ে পালায়নি। পরের কয়েকদিনে অনন্যা একটা বড় সত্য বুঝে গিয়েছিল যে নিজের ভুল স্বীকার করা হয়তো সহজ, কিন্তু সেই ভুলের পর মানুষের বিশ্বাস ফিরে পাওয়াটা অত্যন্ত ধীর আর কঠিন একটা প্রক্রিয়া। কিছু মানুষ এখনও তাকে সন্দেহের চোখে দেখত, কেউ কেউ তাকে কঠোর পরিশ্রমী বলে মানতে শুরু করেছিল। কিন্তু অনন্যা জানত যে এখনও এই একাডেমিতে তার জায়গা পাকা হয়নি। সে শুধু প্রতিদিন নিজের খামতিগুলো একটু একটু করে কমিয়ে আরও যোগ্য হয়ে ওঠার চেষ্টা করছিল। ঠিক এই সময়ে একাডেমি একটি অত্যন্ত বড় এবং মর্যাদাপূর্ণ প্রজেক্টের দায়িত্ব পেল। উড়িষ্যা ও বাংলার সীমান্তবর্তী প্রত্যন্ত আদিবাসী অঞ্চলের লুপ্তপ্রায় লোকনৃত্যের বর্তমান অবস্থা এবং সেই শিল্পীদের ওপর একটি বিস্তারিত ডকু রিপোর্ট তৈরি করতে হবে। অনন্যাকে পুরনো খতিয়ান এবং নতুন ডিজিটাল নথিপত্র মেলানোর একটা বড় অংশের দায়িত্ব দেওয়া হলো। শুরুতে কাজটা তার কাছে অত্যন্ত জটিল আর একঘেয়ে লেগেছিল, কিন্তু ধীরে ধীরে সেই নাম আর সংখ্যার খসড়াগুলোর পেছনে অনন্যা আসল মানুষগুলোর মুখ দেখতে পেল। তার মনে হল এগুলো শুধু কাগজের শুকনো পরিসংখ্যান নয়, এর সাথে জড়িয়ে আছে কোনো প্রান্তিক অঞ্চলের লোকশিল্পীর বেঁচে থাকার লড়াই, কোনো অবহেলিত সংস্কৃতির হারিয়ে যাওয়ার বা টিকে থাকার ইতিহাস। দুপুরের পর যখন সে একটা বড় অঞ্চলের নথিপত্র মিলিয়ে দেখছিল, তখন ওর চোখে একটা অদ্ভুত অসঙ্গতি ধরা পড়ল। কিছু লোকনৃত্য কেন্দ্রকে অফিসিয়াল তালিকায় স্বাবলম্বী হিসাবে চিহ্নিত করা হয়েছে, কিন্তু আসল মাঠ পর্যায়ের পুরনো সোর্স ডকুমেন্টগুলো খুলতেই দেখা গেল সেই কেন্দ্রগুলোর নামের পাশে স্পষ্ট করে তীব্র আর্থিক সংকট লেখা ছিল। ভুলটা মোটেও ছোট ছিল না, কিছু অত্যন্ত গরিব এবং দুর্গম অঞ্চলের ডেটা নতুন সিস্টেমে ভুল ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয়ে গেছে। সে চেয়ার থেকে একটু পিছিয়ে কিছুক্ষণ কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। রিপোর্ট যদি এই ভুল অবস্থাতেই পাঠিয়ে দেওয়া হয় তবে কাগজে কলমে সব ঠিকঠাক দেখাবে, কিন্তু বাস্তবের মাটিতে সেই অবহেলিত লোকশিল্পীদের অভাব আর দুর্দশা ঠিক আগের মতোই থেকে যাবে। অনন্যার মনের ভেতর তীব্র ছটফটানি শুরু হয়ে গেল। সে দ্রুত একটা নোট তৈরি করতে লাগল। কোন কোন কোড মিলছে না, কতগুলো রেকর্ড এর দ্বারা প্রভাবিত হয়েছে, এবং এই ভুলগুলো সংশোধন করলে রিপোর্টের চূড়ান্ত ফলাফল কতটা বদলে যাবে। সন্ধ্যের সংক্ষিপ্ত অভ্যন্তরীণ বৈঠকে সে খুব বিনয়ের সাথে এই বিষয়টি সবার সামনে তুলে ধরল। ঘরে প্রথমে একটা গভীর নীরবতা নেমে এলো। তারপর অনিকেত স্ক্রিনের দিকে ঝুঁকে বিরক্তির সুরে বলল, আরে এটা তো পুরনো ডেটা। সে এখন একটা বড় সত্য উপলব্ধি করতে পারছিল যে দুর্ঘটনা শুধু রাজপথেই ঘটে না, অনেক সময় সত্য কাগজের স্তূপের নিচে কিংবা ফাইলের আড়ালে রক্তাক্ত হয়ে পড়ে থাকে, আর লোকে ঝামেলা এড়াতে তাকে না দেখার ভান করে এগিয়ে যায়, কারণ সততার হাত ধরাটা বড্ড ঝামেলার কাজ। রাতে একাডেমি থেকে বেরোনোর সময় অনন্যার মনে কোনো অহংকারের লেশমাত্র ছিল না। ওর হাতে ছিল সেই পুরনো প্লাস্টিকের ফাইলটা, যার বোতামটা এখনও আলগা, কিন্তু ওর বুকের ভেতর এখন আর কোনো দ্বিধা বা ভয় ছিল না। শীতের সেই ঠান্ডা হাওয়াটা যখন ওর মুখে এসে লাগল, অনন্যার মনে হল পুরুল্লার গলি থেকে শুরু হওয়া ওর এই যাত্রাটা আসলে কোনো সাধারণ নাচের সুযোগ পাবার লড়াই ছিল না, এটা ছিল নিজের ভেতরের মানুষটাকে বাঁচিয়ে রাখার লড়াই। সে পকেট থেকে ফোনটা বের করে বাবাকে একটা ছোট মেসেজ পাঠাল, বাবা, আমি বাড়ি ফিরছি, আজ রান্নাটা আমি নিজেই করব। যখন সে বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছিল, ওর কানে ট্রেনের সেই দূরের বাঁশির আওয়াজটা আবার ভেসে এলো। তবে আজ সেই আওয়াজটা ওর কাছে কোনো কষ্টের বা অভাবের দীর্ঘশ্বাস মনে হল না। ওর মনে হল এটা যেন এক নতুন ভোরের, এক নতুন সুরের আহ্বান। কিসমতের এই গল্প আসলে কোনো অলৌকিক ঘটনা নয়, এটা মানুষের ভেতরের ইনসানিয়াত, বাবার দেওয়া সংস্কার আর সঠিক ফয়সালার অবিনশ্বর শক্তির কাহিনী। ভিডিওর একদম শেষ প্রান্তে আসার আগে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান যে আপনারা এই ভিডিওটি পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন এবং এই মুহূর্তে ঠিক কী করছেন। এই ধরনের বুক ছুঁয়ে যাওয়া মানবিক গল্পের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তবে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন। ওর শুধু এতটুকুই মনে হলো যে শিল্প আর মেহনতের সাথে যদি একটুখানি সাহস আর মনুষ্যত্ব যোগ হয় তবে তা কখনো দুর্বলতা থাকে না, তা এক শান্ত আর অপরাজেয় শক্তিতে পরিণত হয়, যা কোনো চিৎকার শোরগোল করে না, কিন্তু নীরবে পুরো পথের দিশা বদলে দেয়।
সেই রাতে অনন্যা যখন পুরুলিয়ার নিজের চেনাগুলিতে ফিরে এলো, তখন বাতাসে হালকা ঠান্ডা আমেজ ছিল। দূর কোনো বাড়ি থেকে সন্ধ্যার আরতি আর ভজনের মৃদু ধ্বনি ভেসে আসছিল, আর রাস্তার ধারের টিমটিমে ল্যাম্পপোস্টের হলুদ আলো পুরনো কোয়ার্টারের দেওয়ালে এক ক্লান্ত ছায়া ফেলছিল। সে ভাবছিল ঘরে পৌঁছে বাবাকে শুধু এতটুকু বলবে যে কাজ একদম ঠিকঠাক চলছে। কিন্তু সেই রাতে ঘরের ভেতরে নীরবতা একটু অন্যরকম ছিল। কোয়ার্টারের দরজাটা অর্ধেক খোলা ছিল। ভেতরে নরেনবাবু বিছানায় শুয়েছিলেন না, বরং ঘরের কোণের ছোট চৌকিটার পাশে বসেছিলেন। ওর সামনে পিতলের একটা ছোট্ট প্রদীপ জ্বলছিল, এবং ওর দৃষ্টি প্রদীপের সেই শিখাটার উপর স্থির হয়েছিল, যেন উনি নিজের ভেতরের কোনো পুরনো প্রশ্নের উত্তর খুঁজছেন। অনন্যা জুতোজোড়া একপাশে রেখে ধীরে ধীরে জিজ্ঞেস করল, বাবা, শরীরটা ঠিক আছে তো তোমার? নরেনবাবু মেয়ের দিকে তাকালেন। ওর চোখে বয়সের আর চোখের বিমারির ক্লান্তি তো ছিলই, কিন্তু আজ তার সাথে আরও কিছু মিশেছিল, গর্ব, দুঃখ এবং এক চাপা অভিমানের এক কোমল মিশ্রণ। তিনি পাশে রাখা জলের গ্লাসের দিকে ইশারা করে বললেন, আগে একটু জল খেয়ে নে মা। তারপর নরেনবাবু খুব ধীর স্বরে বললেন, আজ বিকেলে সনাতন ভাই এসেছিল রে। অনন্যার হাত গ্লাসের গায়ে থমকে গেল। সেদিনের অডিশনে পৌঁছাতে তোর কেন অত দেরি হয়েছিল সব বলল আমাকে। ঘরের ভেতরের হাওয়া যেন হঠাৎ থমকে গেল। সে চায়নি বাবার মনে এই বোঝার সৃষ্টি হোক যে ওর চোখের আলোর জন্য ওর মেয়েকে এক অচেনা মানুষের জীবন আর নিজের স্বপ্নের মাঝে যে কোনো একটাকে বেছে নিতে হয়েছিল। নরেনবাবু জিজ্ঞেস করলেন, তুই আমাকে এই কথাটা কেন বলিসনি মা? অনন্যা অনেকক্ষণ চুপ থাকার পর খুব মৃদু গলায় উত্তর দিল, কারণ আমি জানতাম বাবা, তুমি জানতে পারলে নিজেকে দোষ দিতে। বাবা, সেদিন আমি সত্যি বড্ড ভয় পেয়ে গিয়েছিলাম। নরেনবাবুর চোখ দুটো জলে ভরে এলো। তিনি নিজের কাঁপতে থাকা কমজোর হাতটা বাড়িয়ে অনন্যার আঙুলগুলো মুঠোয় পুড়ে নিলেন। পাগলি মেয়ে, চোখের ওষুধ না হয় আরও কটা দিন পরে আসত, তাতে শরীর একটু কষ্ট পেত, কিন্তু মনের ভেতরের সততার ওষুধটাই যদি শেষ হয়ে যায় মা, তবে মানুষ তো বেঁচে থেকেও ভেতরে ভেতরে শুকিয়ে মরে যায়। তুই সেদিন আমার চোখের চিকিৎসার চেয়ে তোর মায়ের দেওয়া সংস্কারকে বাঁচিয়েছিস। অনন্যার চোখ থেকেও টপ টপ করে জল গড়িয়ে পড়ল। সে বাবার বুকে মাথা রেখে ধীরে ধীরে বলল, কিন্তু বাবা, যদি সুযোগটা সত্যিই হাতছাড়া হয়ে যেত? নরেনবাবু একটু হাসলেন, তাহলে আমরা আবার অন্য কোনো পথ খুঁজে নিতাম রে মা। গরিবই আমাদের ধনদৌলত দেয়নি ঠিকই, কিন্তু এতটুকু শিক্ষা তো দিয়েছে যাতে আমরা অন্যের চোখের জল আর ভেতরের দরদটা চিনতে পারি। বাবার এই কথাগুলো শুনে অনন্যা ভেতর থেকে যেন এক নিমেষে হালকা হয়ে গেল। সে বাবার কোলের কাছে গুটিসুটি মেরে বসে রইল, যেন গত কয়েক বছরের জমানো সব ক্লান্তি সে আজ এখানেই জড়িয়ে নিতে চায়। সেই ছোট কোয়ার্টারে সেই রাতে কোনো মস্ত বড় অলৌকিক খুশি ধেয়ে আসেনি, তবুও অনন্যার মনে হচ্ছিল যেন ওর ঘরের জরাজীর্ণ দেওয়ালগুলো আগের চেয়ে অনেক বেশি শক্ত আর মজবুত হয়ে গেছে। নরেনবাবু মেয়ের দিকে তাকিয়ে ওর শেষ কথাটি বললেন, সবসময় মনে রাখিস মা, কাজ বা সুযোগ মানুষকে সাময়িক একটা ভরসা দিতে পারে, কিন্তু মানুষের চরিত্রই তাকে আজীবন মাথা উঁচু করে সোজা খাড়া রাখে। অনন্যা মুখে আর কিছু বলল না, সে শুধু বাবার হাতটা কপালে ঠেকিয়ে প্রণাম করল। সেই মুহূর্তে সে বুঝতে পারল যে জীবনের সবচেয়ে বড় স্বীকৃতি কখনো বাইরের দুনিয়ার হাততালিতে থাকে না, তা থাকে নিজের জন্মদাতার গর্বিত চোখের কোণে। কয়েক সপ্তাহ পর যখন ট্রেনিংয়ের চূড়ান্ত মূল্যায়নের দিনটি সামনে এলো, তখন অনন্যার মনের ভেতর আগের মতো আর কোনো ছটফটানি বা ভয় কাজ করছিল না। সে জানত যে সে হয়তো প্রতিটি টেকনিক্যাল বিষয়ে 100% পারফেক্ট হতে পারেনি, কিন্তু যেখানে যেখানে জীবন ওর সততা আর ধৈর্যের পরীক্ষা নিয়েছে, সেখানে সে অন্তত ময়দান ছেড়ে পালিয়ে যায়নি। যেন এক দীর্ঘ আর খাড়া পাহাড় চড়ার পর মানুষ এখনও চূড়ায় পৌঁছাতে পারেনি ঠিকই, তবুও বুক ফুলিয়ে পেছনের পথের দিকে ফিরে তাকাতে পারে যে সে অন্তত পিছলে পড়ে যায়নি। সুমিত্রা ব্যানার্জি তাকে ভেতরের ছোট কনফারেন্স রুমে ডেকে পাঠালেন। কথাবার্তা খুব পোশাকি আর অফিসিয়াল ভঙ্গিতে শুরু হল।
ট্রেনিং পিরিয়ডের পারফরম্যান্স, নাচের মুদ্রা ও তালের শুদ্ধতা, খামতিগুলো শুধরে নেবার মানসিকতা, শৃঙ্খলা এবং সহপ্রার্থীদের সাথে ওর ব্যবহার সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হলো। সবশেষে ডান্স ডিরেক্টর ফাইলটা বন্ধ করে মৃদু হেসে বললেন, একাডেমি তোমাকে আমাদের ডান্স ট্রুপের একজন স্থায়ী সদস্য হিসেবে নিযুক্ত করতে চায় অনন্যা। পদটা একদম শুরুর, কিন্তু দায়িত্বটা বড্ড বাস্তব। অনন্যা কিছুক্ষণ মুখে কোনো কথা বলতে পারল না। ওর চোখের সামনে এক নিমেষে ভেসে উঠল বাবার সেই আবছা চোখ দুটো, মুদির দোকানের লাল কালির খাতার হিসেব, বর্ষার দিনে কোয়ার্টারের ছাদ দিয়ে জল পড়ার সেই চেনা দৃশ্য, আর আলমারির ওপর ধুলো মেখে পড়ে থাকা ওর সেই পুরনো ঘুঙুর জোড়া। সে মহাদেব বাবুর দিকে তাকিয়ে মাথা নত করে শুধু এতটুকু বলল, ধন্যবাদ স্যার, আমি আপনাদের এই বিশ্বাসের মর্যাদা আজীবন ধরে রাখব। রুম থেকে বেরোনোর মুখে মহাদেববাবু অনন্যাকে একটু থামিয়ে দিলেন। ওর গলার স্বরে কোনো কৃত্রিম কঠোরতা ছিল না, ছিল এক গভীর স্নেহ। যেদিন তুমি মাঝ রাস্তায় আমার প্রাণ বাঁচিয়েছিলে মা, সেদিন আমি তোমার ভেতরের কেবল দয়া আর করুণাটুকু দেখেছিলাম। কিন্তু এখানে এই কদিনে নিজের কাজের মাধ্যমে তুমি প্রমাণ করে দিয়েছ যে তোমার সেই দয়া কোনো দুর্বলতা নয়, ওটার পেছনে এক মস্ত বড় দায়িত্ববোধ আর সততার শক্তি লুকিয়ে আছে। সবসময় মনে রেখো মা, এই দুনিয়ায় ভালো মানুষ হয়তো অনেক পাওয়া যায়, কিন্তু ভালো মনের সাথে সাথে কঠিন পরিস্থিতিতেও সত্যের পথে অনড় থাকার মতো মানুষ বড্ড কম মেলে। সন্ধ্যায় অনন্যা ঘরে ফিরতেই কোনো বড় মিষ্টির বাক্স নিয়ে আসেনি। শুধু বাবার চোখের ড্রপের পুরো সেট, প্রেশারের বড়ি আর রাস্তা থেকে দুটো গরম আলুর চপ নিয়ে এসেছিল। নরেনবাবু যখন এই আনন্দের খবর শুনলেন, তখন তিনি ভগবানের সামনে হাত জোড় করেছিলেন। তারপর পরম মমতায় বেটির মাথায় হাত রেখে অনেক আশীর্বাদ করেছিলেন। সেই ছোট্ট কোয়ার্টারে সেদিন কোনো বড় শোরগোল বা হইহচুই হয়নি, কিন্তু মনের ভেতরের স্বস্তি আর সুকুন অনেক ছিল। অনন্যার জীবন রাতারাতি বড়লোক বা আমির হয়ে যায়নি, কিন্তু এখন ওর প্রতিটা কদমে এক অদ্ভুত আত্মবিশ্বাস আর ভরসা ছিল। সে নিজের অভিজ্ঞতা থেকে শিখেছিল যে সঠিক পথ হয়তো সব সময় খুব তাড়াতাড়ি ফল দেয় না, কিন্তু সেই পথ মানুষকে কখনো ভেতর থেকে খোকলা বা দুর্বল হতে দেয় না। কখনো কখনো জীবন আমাদের কোনো বড় মোড়ে বা স্পটলাইটের আলোয় পরীক্ষা করে না, বরং যাচাই করে প্রতিদিনের ছোট ছোট মুহূর্তগুলোতে। যখন কেউ আমাদের দেখছে না, যখন নিজের বড় ফায়দা একদম সামনে থাকে, যখন অন্যায় দেখেও চুপ থাকাটা সবচেয়ে সহজ মনে হয়, সেখানেই আসলে বিচার হয় যে আমরা মানুষ হিসেবে ঠিক কে। এই কাহিনী থেকে আমরা এই পরম শিক্ষা পাই যে জীবনের আসল পরীক্ষা তখন হয় না যখন প্রতিটি পরিস্থিতি আমাদের পক্ষে থাকে, বরং পরীক্ষা তখন হয় যখন সঠিক কাজ করাটা নিজের মস্ত বড় লোকসান বা ক্ষতির মতো মনে হতে থাকে। যদি এই কাহিনীতে আপনার জীবনের কোনো চেনা সকাল, কোনো পুরনো ভয় বা কোনো অধুরা স্বপ্ন মনে পড়ে থাকে, তাহলে নিচে কমেন্টে আপনার মতামত অবশ্যই লিখে জানান। হয়তো আপনার সেই দুটি কথা কোনো একা বা নিরাশ মনকে নতুন করে বেঁচে থাকার হিম্মত দেবে। আর যদি এমন জীবনমুখী কাহিনী আপনার মন ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটিকে একটি লাইক করুন এবং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, কারণ মানুষত্ব আর কলার কাহিনী যত বেশি শোনানো হবে, এই কঠিন দুনিয়াটা বোধহয় ততই একটু নরম আর সুন্দর হয়ে উঠবে। কিন্তু এই কাহিনীর আসল গভীরতা শুধু সেই এক মুহূর্তের সাহায্যের মধ্যে সীমাবদ্ধ নয়। আসল কথা এই যে অনন্যা পরবর্তীতে একাডেমির ভেতরেও নিজের সততা আর ইমানদারি বিসর্জন দেয়নি। সে নিজের খামতি থেকে নাচ শিখেছিল, নিজের ভুলকে অকপটে মেনে নিয়েছিল, সত্যের সপক্ষে একা লড়ার সাহস দেখিয়েছিল এবং নিজের বাবা মায়ের দেওয়া সংস্কারকে জীবনের সবচেয়ে বড় শক্তি বানিয়েছিল। পরিবার আমাদের শুধু মাথা গোজার আশ্রয় বা সাহারা দেয় না, তারা আমাদের ভেতরের সেই শিকড়টা মজবুত করে দেয়, যা থাকলে মানুষ জীবনের বড় বড় তুফানেও কখনো ভেঙে পড়ে না। জীবনে টাকা পয়সা, কেরিয়ার এবং বড় পদ অবশ্যই জরুরি, কিন্তু সেগুলো পাওয়ার লোভে যদি আমরা নিজের চরিত্র আর সততাকেই হারিয়ে ফেলি, তবে সেই মস্ত বড় জিতও দিন শেষে বড্ড খালি আর অর্থহীন লাগে। আর যদি আমাদের চলার রাস্তা কঠিন হয়, কিন্তু নিজের মন একদম শান্ত আর পরিষ্কার থাকে, তবে সেটাই হলো মানুষের জীবনের সত্যিকারের সফলতা। যদি এই কাহিনী আপনার মন ছুঁয়ে থাকে, তবে কমেন্টে আমাদের অবশ্যই জানান আপনিও কি কখনো জীবনে এই সঠিক আর সহজ রাস্তার মাঝে যে কোনো একটাকে বেছে নেওয়ার কঠিন পরীক্ষায় পড়েছেন। ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ মনুষ্যত্ব আর কলার কাহিনী যত বেশি শোনানো হবে, এই কঠিন দুনিয়াটা বোধহয় একটু নরম আর সুন্দর হয়ে উঠবে।